শুরু করছি তাপের ঘটনাসমূহ মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় 4। আজকের পর্ব হচ্ছে 4C। এর আগে তাপের পরিবহন এই বিষয়টার উপর দুটো ভিডিও করা আছে। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সিলেবাস অর্থাৎ এই অংশে কি সিলেবাস আছে সেটা একটু দেখে নেব। কঠিনের মধ্যে তাপ পরিবহন বা তাপ পরিবহনের হার যে যে বিষয়ের ওপর নির্ভর করে। তাপ পরিবাহিতাঙ্ক এর সংজ্ঞা, একক, মাত্রা, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের সারণী। ঠিক আছে, চলো আমরা একবার সিলেবাসটা দেখে নিই। তাপের পরিবহন, এখানে তাপের পরিবাহিতা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, দৈনন্দিন জীবনে এইগুলো ভিডিও করা হয়ে গেছে। যেটুকু আন্ডারলাইন দেওয়া আছে এটা আজকের ভিডিও। তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল, শুধু এই আলোচনাই হবে। গাণিতিক সমস্যা নিষ্প্রয়োজন, অর্থাৎ কোনো গাণিতিক সমস্যা পরীক্ষায় আসবে না, তোমাদের সিলেবাসে নেই। হিরে সহ বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার সারণী, এইটুকু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তাপের পরিবহন কিভাবে হয়, তাপ সঞ্চালন বিষয়টা কি, তাপ সঞ্চালনের যে বিভিন্ন পদ্ধতি আছে, কঠিনের তাপ পরিবহন পদ্ধতি, তরলের বা গ্যাসীয় পদার্থের মধ্যে পরিচলন পদ্ধতি এবং কোনো মাধ্যম ছাড়াই তাপের পরিবহন অর্থাৎ বিকিরণ পদ্ধতি নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তাপের পরিবহন একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে হয়ে থাকে। একটি বস্তুর উষ্ণতা বেশি হবে, অন্য একটি বস্তুর উষ্ণতা কম হবে। অর্থাৎ একটি বস্তু উষ্ণ আর একটি বস্তু শীতল। উষ্ণ বস্তুতে তাপের পরিমাণ বেশি থাকে, শীতল বস্তুতে তাপের পরিমাণ কম থাকে। তাহলে বেশি তাপ সংগ্রহ করে রেখেছে এরকম বস্তু, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুর দিকে আসবে যদি তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা যায়। আমরা দু একটা অন্যরকম উদাহরণ নিয়ে আলোচনা করব, তা থেকে তাপের পরিবহন নিয়ে আলোচনায় আসব। তো আমি একটা জলের প্রবাহ দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমি দুটো জলের ট্যাঙ্ক আনলাম। এই ট্যাঙ্কে জল পুরোপুরি ভর্তি আছে, পূর্ণ আছে, আর এই ট্যাঙ্কে জল নেই, ঠিক আছে, বা খুব সামান্য পরিমাণ জল আছে। এখানে একটা প্যাঁচ কল রাখা আছে। ওকে, যদি আমি প্যাঁচ কলটা খুলে নিই তাহলে কি হবে, এটা হচ্ছে জলের উচ্চ লেভেল, এটা হচ্ছে জলের নিম্ন লেভেল। যদি এই প্যাঁচ কল খুলে দিই তাহলে কি হবে, জলের একটা প্রবাহ তৈরি হবে। তোমরাই ভেবে বলো, জল এদিক থেকে এই দিকে আসবে নাকি এদিক থেকে এই দিকে যাবে? খুব স্বাভাবিক, জলের উচ্চ লেভেল অর্থাৎ যেখানে জলের পরিমাণ বেশি, তার জলের যে হাইটটা বেশি, এই যে হাইট, এই হাইটটা অনেকটাই বেশি, এই হাইটটা অনেকটা কম। সেই জন্যে জল এদিক থেকে এই দিকে প্রবেশ করবে, অর্থাৎ উচ্চ লেভেল থেকে জল নিম্ন লেভেলের দিকে প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে জলের প্রবাহ, এটা জলের ধর্ম। অর্থাৎ উচ্চ লেভেল থেকে জল নিম্ন লেভেলের দিকে যাবে। কতক্ষণ হবে বলো তো? যতক্ষণ না দুটো লেভেল সমান হচ্ছে। অর্থাৎ জল এদিক দিয়ে প্রবাহিত হতে হতে যখন এখানে প্রবেশ করবে, জলের লেভেল আস্তে আস্তে কমতে থাকবে, আর এদিকে জলের লেভেল ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন এদিকে জলের লেভেল আর এদিকে জলের লেভেল একই লেভেল হয়ে যাবে, তখন জলের প্রবাহ আর হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আরও একটা উদাহরণ দেব, তোমাদের তড়িৎ চ্যাপ্টারে রয়েছে, তো চলো তড়িৎ চ্যাপ্টারে সেটা একটু আমি বলছি। এখানে দেখো দুটো বস্তু রাখা আছে। প্রথম বস্তু পজিটিভ আধানগ্রস্ত, দ্বিতীয় বস্তু নেগেটিভ আধানগ্রস্ত। পজিটিভ আধানগ্রস্ত বস্তুর এই যে গোলক আছে, চারিদিকে ধনাত্মক আধান সঞ্চারিত হয়েছে। আর এই বস্তুতে যেহেতু নেগেটিভ আধানগ্রস্ত,
তাই তার চারিদিকে নেগেটিভ আধান সঞ্চার হয়েছে। এর ফলে কি হয়, পজিটিভ যে বস্তুটা তড়িতাহিত বস্তু এটা উচ্চ বিভবে যুক্ত হয়, অর্থাৎ উচ্চ বিভব সম্পন্ন হয়। নেগেটিভ তড়িৎগ্রস্ত যে বস্তুটি এটি নিম্ন বিভব সম্পন্ন হয়। তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। এখন তড়িৎ প্রবাহ কিভাবে হয়? আমরা তড়িৎ চলচরিত চ্যাপ্টারে পড়াশোনা করেছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। যদি আমরা এই বস্তুর সঙ্গে এই বস্তু একটা তার কানেক্ট করে দিই, একটা তারের সাহায্যে আমরা কি করলাম, এটাকে যুক্ত করলাম। যুক্ত করার ফলে কি হবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ মাত্রা প্রবাহিত হয়। ঠিক আছে, তড়িৎ মাত্রা বা তড়িৎ প্রবাহ হয়ে থাকে। তাহলে এই যে দুটো ঘটনা আমি তোমাদের বললাম, প্রথমটা জলের প্রবাহ উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে যায়, তড়িৎ প্রবাহ উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভব অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, উচ্চ থেকে নিম্নে। ঠিক আছে, এবারে চলো আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে তাপের প্রবাহ। এখানে দেখো দুটো বস্তু এঁকেছি, একটা হচ্ছে উচ্চ উষ্ণতা θ1, তাহলে θ1 গ্রেটার দ্যান θ2, এটা হচ্ছে শীতল বস্তু, নিম্ন উষ্ণতা θ2। ঠিক আছে, এবার কি করব, আমরা জানি যে তাপ হলো এক প্রকার শক্তি। ঠিক আছে, তাহলে শক্তির ট্রান্সফার ঘটবে কিভাবে হবে না, যদি আমি এই দুটো বস্তুকে একটা তার দিয়ে বা একটা সুপরিবাহী বস্তুর দ্বারা সংযোগ করি, অথবা এই দুটো বস্তুকে যদি আমি পাশাপাশি যুক্ত করে দিই বা জুড়ে দিই, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। ঠিক আছে, এটা 1 নম্বর বস্তু, এটা হচ্ছে 2 নম্বর বস্তু, এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। তো এই দুটো বস্তুকে যদি কোনো সুপরিবাহী পদার্থ দ্বারা যুক্ত করে দিই, তাহলে তোমরাই বলো যে এই বস্তুটার মধ্যে বা এই বস্তুটার মধ্যে যে তাপ আছে, কোনো না কোনো বস্তুতে তো তাপের পরিমাণ বেশি আছে, শক্তি বেশি আছে। উষ্ণ বস্তুতে শক্তিটা বেশি আছে, তাপ শক্তি, নিম্ন বস্তুতে শক্তিটা কম আছে, তাই এটা শীতল বস্তু। তাহলে তাপের প্রবাহ কোন বস্তু থেকে কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে নাকি এদিক থেকে এদিকে? আগের যে দুটো উদাহরণ দিয়েছি সেই দুটো উদাহরণের সাহায্যে তোমরা সহজে বুঝতে পারবে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে জলের প্রবাহ হয়েছে, উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে তড়িৎ প্রবাহ সংঘটিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উচ্চ উষ্ণতা বা গরম বস্তু থেকে তাপের প্রবাহ ঘটবে, তাপের প্রবাহ ঘটবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে উচ্চ উষ্ণতা বা গরম বস্তু থেকে শীতল বস্তু থেকে তাপের প্রবাহ ঘটবে। এটা হচ্ছে আমার আলোচনার প্রথম ধাপ। এখন কি পরিমাণ তাপ গরম বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে, বা সেই পরিমাণ তাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়টার জন্য এই তাপ পরিবহনের পরিমাণটা নির্ভর করে, সেটা নিয়ে আমি বলবো। আলোচনা শুরু করলাম যে এটা একটা তাপের সুপরিবাহী ব্লক বা ফলক বা একটা পদার্থ। এর প্রথম যে পৃষ্ঠ এটা হচ্ছে 1 নম্বর পৃষ্ঠ। এই 1 নম্বর পৃষ্ঠের উষ্ণতা θ1, উষ্ণ পৃষ্ঠ বলা হচ্ছে। আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ, এই দ্বিতীয় পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2। এখানে দেখিয়ে দিয়েছি θ1 গ্রেটার দ্যান θ2, অর্থাৎ উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা শীতল পৃষ্ঠের উষ্ণতার থেকে বেশি। তাহলে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, অবশ্যই উষ্ণ পৃষ্ঠ থেকে তাপের প্রবাহ বেরোবে এই পৃষ্ঠ থেকে। ঠিক আছে, এই হচ্ছে তাপের প্রবাহ ঘটছে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে তাপের প্রবাহ ঘটবে। তবে এখানে দু একটা কথা বলার, সেটা হচ্ছে কি, এই যে তাপের প্রবাহটা
এই পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে বের হবে, লম্বভাবে আপতিত হবে, লম্বভাবে দ্বিতীয় পৃষ্ঠ থেকে বেরিয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। আর অবশ্যই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে যাবে। আর এই যে ফলকটা আঁকা হয়েছে, এই যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছ, এইটার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এই, এটাও একটা পয়েন্ট যে এর ক্ষেত্রফল যত বাড়বে এই যে প্রবাহিত প্রবাহ মাত্রা মানে তাপ প্রবাহ তত বেশি হবে। অর্থাৎ তাপ প্রবাহ ফলকের তলের সাথে লম্বভাবে, এই যে লম্বভাবে প্রবাহিত হয়, এটা মনে রাখতে হবে। আর 2 নম্বরটা কি, উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে তাপ প্রবাহ হয়, তাপ প্রবাহ হয়ে থাকে। এবারে আলোচনা করব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই যে প্রবাহিত তাপ প্রবাহ, এই যে তাপ কত বেশি পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে এই যে ফলকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে তাপ প্রবাহ তত বেশি হবে। 2 নম্বর সেটা হলো উষ্ণতার পার্থক্য, উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা, শীতল পৃষ্ঠের উষ্ণতা, এই উষ্ণতার যে পার্থক্যটা যত বেশি হবে তত বেশি তাপ প্রবাহিত হবে, θ1 মাইনাস θ2। 3 নম্বর এই যে বেদ, এটা যত মোটা হবে তাপ প্রবাহ তত কম হবে। যদি তোমাকে বলা হয় যে একটা সরু, এইরকম একটা সরু লোহার পাত নেওয়া হলো, সরু লোহার পাত নেওয়া হলো, আর একটা হচ্ছে মোটা, এরকম মোটা লোহার পাত নেওয়া হলো, কে তাড়াতাড়ি গরম হবে বলো তো? অবশ্যই এটা। কেন না, তাপ এইভাবে প্রবাহিত খুব কম সময়ের মধ্যে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে চলে আসবে, অর্থাৎ তাপ প্রবাহটা তাড়াতাড়ি হবে। কিন্তু এখান থেকে তাপ যেতে যেতে অনেকটা সময় লাগবে, পুরো বস্তুটা গরম হবে, তারপরে এখান থেকে বেরোবে। তাহলে অবভিয়াসলি যে এই বেদটা যত ছোট হবে তাপ প্রবাহটা ততই তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ 1/d, এই ডিটাকে, এই যে বেদ, এই বেদটাকে বলা হচ্ছে ডি, অর্থাৎ কতটা মোটা এই পরিবাহী পদার্থটা, কতটা মোটা সেটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে 1/d, অর্থাৎ বেদ মোটা হলে, বেদ বেশি হলে তাপের প্রবাহটা কম হবে। আর একটা কি, কিউ ভ্যারিজেস টি। ঠিক আছে, এই টি হচ্ছে সময়, যত বেশি সময় দেবে তাপ পরিবহন তত বেশি হবে। তাহলে বোঝা গেল, এ হলো ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ফলকের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, আর ডি হলো ফলকের বেগ, টি হলো তাপ প্রবাহের সময়। ঠিক আছে, এবারে যৌগিক বেদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কী হবে, সব কটাকে যদি একত্রিত করি, কিউ ভ্যারিজেস এ, θ1 মাইনাস θ2, নিচে এই যে ডি আছে 1/d ইন্টু টি, এই হচ্ছে, যদি এই চারটে বিষয়কে যদি একত্রিত করি, ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নটি উঠে যাবে এবং সমান চিহ্ন আসবে, আর সেই সঙ্গে একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টকে এখানে কে দিয়ে লেখা হয়, আর বাকিটা আমি বসিয়ে দিলাম ডিভাইডেড বাই ডি। এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবহনের হার, এটা হচ্ছে মোট পরিবাহিত তাপের পরিমাণ, আর তাপ পরিবহনের হার অর্থাৎ কিউ বাই টি, অর্থাৎ এই যে টিটা রয়েছে এই টিটা এখানে নিয়ে আসবো, তাহলে টি বাদ দিয়ে বাকিটা লিখব কে এ
এটা হলো তাপ পরিবহনের হার। ঠিক আছে, তোমাদের প্রশ্ন দু রকমভাবে আসে, যে তাপ প্রবাহ, তাপ প্রবাহ, তাপ প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অথবা তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এখানে একটু ক্লিয়ারলি বলে দিই, যদি শুধুমাত্র তাপ প্রবাহের কথা বলে তাহলে এই চারটে বিষয়ের উপর নির্ভর করে। আর যদি তাপ পরিবহনের হার, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কতটা তাপ পরিবাহিত হচ্ছে, অর্থাৎ কিউ/টি, এর পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন বলতে হবে এ, θ1 - θ2 এবং ডি, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তখন কিন্তু টাইমটা আসবে না, কারণ তোমাকে এখানে বলেই দিচ্ছে যে তাপ পরিবহনের হার অর্থাৎ কিউ/টি, সেখানে সময়টা আসবে না। ওকে, তাহলে এই দুটো বিষয় একটু পরিষ্কার করে বলে দিলাম। এবারে একটু কে নিয়ে আলোচনা করা হোক, অর্থাৎ এই যে কে অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক, এই বিষয়টা কি। ঠিক আছে, দেখো, কে হলো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এর মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ প্রত্যেক পদার্থের প্রকৃতি আলাদা হয়, উপাদান আলাদা হয়, তাহলে কের মান আলাদা হয়। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে মান হচ্ছে অসীম, অর্থাৎ এর কের মান শেষ নেই, বিশাল বড়, তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে তাপ প্রবাহ হয়। সুপরিবাহীর ক্ষেত্রে কের মান একটা নির্দিষ্ট মানের হয়ে থাকে এবং এর মানটা স্বাভাবিকের থেকে একটু বেশি। অপরিবাহীর ক্ষেত্রে কের মান শূন্য, অর্থাৎ যেমন কাঠ, কাঠ হচ্ছে একটা অপরিবাহী পদার্থ, বায়ু একটা অপরিবাহী পদার্থ, এদের ক্ষেত্রে কের মান শূন্য হয়। দেখো, উষ্ণতা বাড়লে কঠিন ও তরলের তাপ পরিবাহিতা কমে যায়, এটা একটা তথ্য দিয়ে রাখলাম। কের মান যত বাড়ে তাপ পদার্থের তাপ পরিবহন তত বাড়ে। ঠিক আছে, তাহলে কে সম্পর্কে কিছুটা তথ্য আমি দিলাম। এখন আমরা তাপ পরিবাহিতাঙ্ক কে এর সংজ্ঞাটা জানব। কিভাবে জানব? দেখো, আমরা যে ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে কিউ = কে ইন্টু এ, θ1 - θ2 ইন্টু কে টি/ডি, এটা আমরা জেনেছি। ঠিক আছে, এবারে আমি এখানে একটা পদার্থের ফলক আঁকছি। এটা হচ্ছে একটা কোনো তাপের সুপরিবাহী ফলক আঁকা হয়েছে। এর ডি এর মানটা 1। ঠিক আছে, আর এখানে এইটা যে এ, অর্থাৎ ক্ষেত্রফলটাও হচ্ছে 1, সরি কেটে গেল, ক্ষেত্রফলটাও হচ্ছে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হলো 1, আর এই যে বেদ, এই বেদটা হলো 1। ওকে, আচ্ছা, এখানে যে উষ্ণতা θ1 আর এদিকে যে উষ্ণতা θ2, অর্থাৎ θ1 - θ2 এর উষ্ণতার যে পার্থক্য সেটা হচ্ছে 1। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মান 1, আর একটা হচ্ছে এই যে বেদ, তার মান 1, আর একটা কি উষ্ণ পৃষ্ঠ আর শীতল পৃষ্ঠ θ1 ও θ2 এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাও হলো 1। ঠিক আছে, এইগুলোর 1 মান বসাবো। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, যে সময়টা লাগে টি সময়, সেই সময়টা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে একক বেধের একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে তাহলে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় সেইটাকেই বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাতে কের মান কে বসিয়ে দিলাম, এর মান হচ্ছে 1 বসালাম, θ1 - θ2, সরি θ1 - θ2, আবার বলছি, কে এর মান বসালাম, এর মান হচ্ছে 1 বসালাম, θ1 - θ2 তার মান হচ্ছে 1 বসালাম, টি এর মান হচ্ছে 1 বসালাম, ডি এর মানটাও 1 সেটাও বসালাম। তাহলে আলটিমেটলি কী হলো, গুণ করে কে হলো, অর্থাৎ কিউ = কে, অর্থাৎ যে তাপটা প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কে, তার তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে? একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, অর্থাৎ
θ1 θ2 এই যে উষ্ণতার যে পার্থক্য সেটা যদি একক হয়, একক হলে তলের সঙ্গে লম্বভাবে, অর্থাৎ বারবার বলছিলাম এই যে তলটা আছে এই তলের সাথে লম্বভাবে প্রবেশ করবে, লম্বভাবে নির্গত হবে, মানে বেরিয়ে চলে যাবে একক সময়ে, অর্থাৎ সময়ের মানটা হবে 1, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে, যা আলোচনা করলাম তার উপর কি প্রশ্ন হতে পারে, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রতি 1 বছর ছাড়া বা কখনো কখনো 2 বছর পর পর এসে গেছে। তো প্রশ্নটা হচ্ছে, কোনো আয়তকার পরিবাহী ফলকে দুই বিপরীত পৃষ্ঠে দুটি ভিন্ন তাপমাত্রা নিয়ে প্রবাহিত তাপের বা তাপের পরিমাণ বা প্রবাহিত তাপের পরিমাণ, এখানে ছোট করে লিখে দিয়েছি, বা তাপ পরিবহনের যে হার এর রাশিমালা নির্ণয় করো। দু রকমভাবেই আসতে পারে, অর্থাৎ এই যে তাপের পরিমাণ এটাকে আমি কিউ দিয়ে প্রকাশ করছি, কিউ, ঠিক আছে, তাপ পরিবহনের হারকে কিউ বাই টি দ্বারা প্রকাশ করছি, এবং এখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো। আচ্ছা, প্রথম যে প্রশ্নের উত্তরটা অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, এখানে আলোচনা আমি করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ঠিক কিভাবে গুছিয়ে লিখবে সেটা আমি উত্তরটা লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বিয়ের দাগের যে প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, তোমরা এখান থেকে লিখবে। আমি আগেই আলোচনাটা করেছি, হ্যাঁ, এই ছবি আঁকার দরকার নেই, তোমরা এই ফর্মুলাটা লিখবে আর এইটা ঠিক যেভাবে লেখা হয়েছে এইভাবে লিখবে, কে এর সংজ্ঞাটা লিখে দেবে। তো এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে এর দাগেরটা, এর দাগের উত্তরটা তোমরা ঠিক কী লিখবে আমি সেটা লিখে দিচ্ছি। প্রথমে তোমরা এই ছবিটা আঁকবে, ঠিক আছে। ডি আয়তাকার ফলকের বেগ, এ ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্র, θ1 উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা, θ2 শীতল পৃষ্ঠের উষ্ণতা, θ1 মাইনাস θ2 দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য, টি তাপ প্রবাহের সময়। স্থিতাবস্থায় তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে, স্থিতাবস্থায় মানে যখন অন্য কোনো প্রক্রিয়া থাকবে না, ঠিক আছে, অর্থাৎ স্থিরভাবে যখন এই তাপ এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠে পরিবাহিত হবে সেই সময় এই রাশিমালাটা হলো মোট কত পরিমাণ তাপ পরিবাহিত হলো। সেই সাথে আমি আরেকটা কথা বলেছিলাম, তাপ পরিবহনের হার যদি জানতে চাই তাহলে টি দিয়ে ভাগ করবে, তাহলে এই টি এখানে চলে আসবে। এই হলো প্রথম প্রশ্নের উত্তর, রাশিমালা প্রতিষ্ঠা। যদি তাপ পরিবহনের মোট পরিমাণ বলে তাহলে এটা, আর যদি তাপ পরিবহনের হার জানতে চাই তাহলে এই ফর্মুলাটা। আর এখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা আগেই বলে দিয়েছি, এই অংশটা করতে হবে। অনেকবার আলোচনা করা হয়ে গেছে, তবু প্রশ্ন আকারে দিলাম, কঠিনের তাপ পরিবহনের পরিমাণ অর্থাৎ কিউ অথবা তাপ পরিবহনের হার কিউ বাই টি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, আমি প্রথমে কিউটা নিয়ে বলি। হ্যাঁ, সেটা অলরেডি এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, কিউ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা অনুযায়ী উত্তরটা করতে হবে। দেখো তোমাদের পাঠ্যপুস্তক তাপ পরিবহনের হারটা বলেছে, ঠিক আছে, তাহলে আমি হারটা নিয়েই আগে বলি, অর্থাৎ তাপ ফর্মুলাটা তোমরা দেখে নাও। যদি হার বলে তাহলে নিচে টি থাকবে, তাহলে এই হারের টি এর সাথে কোনো প্রসঙ্গ থাকবে না। উত্তরটা ঠিক পরপর তলায় তলায় লিখবে। ব্লকটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সমানুপাতিক। 2 নম্বরে লিখবে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের অর্থাৎ θ1 মাইনাস θ2 এর সমানুপাতিক।
আর 3 নম্বরে লিখবে ব্লকটির বেদ, এখানে এল দিয়ে প্রকাশ করেছে, আমি যে ডিডাকশানটা লিখেছি সেখানে ডি লিখেছি, ঠিক আছে। তো এলটা কি বলে দিতে হবে, অথবা তোমরা এটা ডি লিখতে পারো। ওকে, তো এই কিউ বাই টি ভ্যারিজেস এইটা লিখেছে। তো এটা হলো যে তাপ পরিবহনের হার। কিন্তু যদি বলে যে মোট তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেক্ষেত্রে তোমরা 4 নম্বর একটা পয়েন্ট লিখবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাপ পরিবহনের সময়, অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা লিখে দেবে তাপ পরিবহন, এখানে তাপ বানানটা ভুল হয়েছে, সরি, তাপ পরিবহনের সময় এর সমানুপাতিক কিউ ভ্যারিজেস টি, এই 4 নম্বর পয়েন্টটা জুড়ে দিতে হবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাপ পরিবহন থেকে একক এবং মাত্রা লিখতে বলা হয়েছে। তো এই মাত্রা বা একক মুখস্থ করবে না, আমি কিভাবে করছি তোমরা সেটা লক্ষ্য করো। কিউ ইকুয়াল টু, এখানে যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি, এটা লিখে পেয়েছিলাম ডিভাইডেড বাই টি। তাহলে এই কেটা রেখে দিলাম, আর এই ডিটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কিউ ইন্টু ডি, ওকে, এই ডি উপরে উঠে এলো, আর বাকি যে অংশটা এ থিটা 2 মাইনাস থিটা 1 এবং টি, এইটা নিচে চলে আসবে, এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি, এই দাঁড়ালো। এবারে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আমরা এর এককটা নির্ণয় করব। তো কিভাবে করব, কিউ অর্থাৎ তাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে, ক্যালোরি। ডি এর একক কি, সেন্টিমিটার, ডিভাইডেড বাই এর একক কি, সেমি তার স্কোয়ার। থিটা 1 মাইনাস থিটা 2 এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। টি এর একক কি, সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো, এটাকে আমি বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখলে এটা হচ্ছে ক্যালোরি, এটা হচ্ছে সেন্টিমিটার, নিচে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে কেটে নিচে একটা সেন্টিমিটার থাকবে, সেটা উপরে উঠলে সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ -1 ইন্টু নিচে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে উপরে উঠলে কী হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইন্টু সেকেন্ডেরও তাই, তাহলে সেকেন্ড ইনভার্স। এটা হলো সিজিএস পদ্ধতিতে একক। এবার হবে এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে এককটা আমরা লিখব, কিভাবে লিখব দেখো। এসআই পদ্ধতিতে কিউ এর একক কি, জুল, জে দিয়ে লেখা হয়। ডি তো দৈর্ঘ্য, মিটার দিয়ে লেখা হয়। নিচে আছে ক্ষেত্রফল, তাহলে মিটার স্কোয়ারে লিখব। থিটা 1 মাইনাস থিটা 2 আছে, সেটা কি করব, এটা হচ্ছে কেলভিন, ঠিক আছে। অর্থাৎ উষ্ণতার এসআই পদ্ধতি একক হলো কেলভিন, আর সময় হচ্ছে সেকেন্ড। এটাকে কিভাবে লিখব, মিটার আর মিটার একটা কেটে গিয়ে একটা মিটার নিচে হলো, তাহলে জুল, এটা হচ্ছে পার মিটার। এইটা অনুযায়ী এটা হচ্ছে জুল, এর পরিবর্তে জুল, এর পরিবর্তে মিটার, এর পরিবর্তে কেলভিন, এটা একই থাকবে সেকেন্ড, ওকে, সেকেন্ড। তাহলে এই যে জিনিসটা হলো, এটা একটা একক হলো। এবারে এই এককটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়, দেখো। জুল, এই যে সেকেন্ড আছে ইনভার্স, তাহলে এটাকে লিখব জুল পার সেকেন্ড, এটা হচ্ছে পার মিটার, এটা হচ্ছে পার কেলভিন, ওকে। এই যে অংশটা জে বাই এস, এইটাকে বলা হচ্ছে ওয়াট, ঠিক আছে, এটাকে ওয়াট বলা হয়, WATT, ওয়াট বলা হয়, ওকে, ওয়াট। এটা হচ্ছে পার মিটার, এটা হচ্ছে পার কেলভিন। তো এই যে এককটা লিখলাম, এই যে এককটা লিখলাম বা এই এককটা লিখলাম, মুখস্থ করবে না তোমরা, এই ফর্মুলাটা আগে লিখবে। এই ফর্মুলা কিউর একক লিখবে, ডি এর একক লিখবে, ক্ষেত্রফলের একক লিখবে, উষ্ণতার একক লিখবে, আর সময়ের একক লিখবে। তারপরে এটাকে এইভাবে সাজাবে, ক্লিয়ার। মাত্রা, তাহলে কে এর মাত্রা কি হবে, আমরা ফর্মুলাটা অনুযায়ী লিখব। এটা কিউর মাত্রা, ডি এর মাত্রা, এর মাত্রা, থিটার মাত্রা,
টি এর মাত্রা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা রাফ কাজ করে নেব, মাত্রা তোমরা মুখস্থ করবে না। কিউ হচ্ছে তাপ, যেটাকে বলা হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে কার্য, কার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল হচ্ছে এমএফ অর্থাৎ ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, ঠিক আছে। ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে এ, সরণ হচ্ছে ডি। আচ্ছা, এম ত্বরণটা আবার কি না সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ডি বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো, ডি বাই টি, আর এটা হচ্ছে ডি। তাহলে জিনিসটা দাঁড়ালো কি এম ডি স্কোয়ার বাই টি, এটা বার করলাম। ওকে, এম এর মাত্রা হচ্ছে এম, ডি এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, আর টি এর মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই হচ্ছে কিউর মাত্রা। এই যে বার করলাম, এটা ক্লাস 9-এ তোমাদের শেখানো হয়েছিল। তাহলে এটা এখানে বসিয়ে দাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবারে ডি এর মাত্রা হচ্ছে এল, বসিয়ে দাও। এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, বসিয়ে দাও। থিটার মাত্রা হচ্ছে কেলভিন দিয়ে লেখা হয়, আর বিভিন্ন বইতে বিভিন্ন থাকে, তোমরা কেলভিন দিয়ে লেখো। টি এর মাত্রা হচ্ছে টাইম টি। এবারে দেখো এম একা, ঠিক আছে, এল এখানে এল স্কোয়ার, এখানে এল আছে, তাহলে এই যে এল স্কোয়ারটাকে কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, কেটে গেলে তোমরা কাটবে না, হ্যাঁ, জাস্ট মনে মনে কেটে দেবে। আর এখানে এল একা আছে, এল বসিয়ে দেবে। টি নিচে একটা আছে, উপরে একটা আছে, তাহলে কি হবে টি টু দি পাওয়ার, এখানটা আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে এটা হচ্ছে ত্বরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা স্কোয়ার আসবে, এক্সট্রিমলি সরি, এটা স্কোয়ার আসবে, তার মানে এটা 2 হবে, ঠিক আছে, এটা 2 হবে, অর্থাৎ এটা 2 হবে। তাহলে কি হলো, এই টিটা যদি উপরে ওঠে তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 3 হবে। আচ্ছা, এটা আর নিচে কে আছে, সেই কেটা উপরে উঠে যাবে, এই ব্যাপারটা কি বোঝা গেল। আবার বলছি কিউ, এই কিউর যে মাত্রা সেটা এখানে বার করে নেবে, ঠিক যেভাবে আমি করলাম। এটা হচ্ছে এম এ ডি, এ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ডি বাই টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা ডি, এইটা একটা ডি, তাহলে এম ডি স্কোয়ার বাই টি স্কোয়ার। ডি হচ্ছে এল, টি হচ্ছে ক্যাপিটাল টি। এই মাত্রাটা বসিয়ে নাও, তো আর যা যা আছে সেগুলো সব বসালে এম একটা হলো, এল স্কোয়ার কেটে গেল, টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানে টি নিচে আছে, তাহলে উপরে গেলে কী হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান মাইনাস টু কত হবে, এই যে টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে হচ্ছে টি, তাহলে কত হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে হলো টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হলো, ঠিক আছে, কেটে দিলাম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, নিচে কে, কেটা উপরে গেলে টি টু দি পাওয়ার কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। এই মাত্রা মুখস্থ করবে না, একটু কষ্ট করে তোমরা এই মেথডটা শিখে নাও, শিখে নিয়ে পরীক্ষার হলে বসে তোমরা বের করবে। তাতে কী হবে, একদম ঠিকঠাক উত্তরটা লিখতে পারবে। ওকে, কয়েকটা ছোট ছোট প্রশ্ন দিচ্ছি। কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? উত্তর হীরক। কোন অধাতুর তাপ পরিবাহিতা সব থেকে বেশি? হীরক। কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এটা হবে রূপো। যেহেতু ধাতু বলেছে আর এটা অধাতু বলেছে, তাই একটু খেয়াল রাখবে। আদর্শ পরিবাহীর ও অন্তরক পদার্থের কে এর মান কত? আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান হবে কত? ইনফিনিটি। আর অন্তরক পদার্থের কে এর মান হবে 0। ওকে, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের একটা সারণী আমি দেখাচ্ছি। এখানে তোমরা যে সারণী দেখতে পাচ্ছ সেটার একক হবে ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। এই এককের অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এই মানগুলো দেওয়া হয়েছে। সব থেকে প্রথমে যার নাম আসবে হিরে। হিরের তাপ পরিবাহিতাঙ্কের মান 2.13 ক্যালোরি
পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। 2 নম্বরে নাম আসবে রূপ 0.97, তামা 0.92, সোনা 0.72, অ্যালুমিনিয়াম 0.48, লোহা 0.16, কাঁচ 0.0025, জল 0.0015, বায়ু 0.00006। আচ্ছা, তোমরা মোটামুটি প্রথম 6টা একটু মনে রাখার চেষ্টা করো। হিরে হলো যে কোনো পদার্থের ক্ষেত্রে সব থেকে বেশি তাপ পরিবহন করে থাকে, তাপ পরিবাহিতা সব থেকে বেশি। হিরে একটি অধাতব পদার্থ। তো অধাতব পদার্থের কথা যদি বলে তাহলে হিরেই আসবে, আর যে কোনো পদার্থের কথা বললেও হিরে আসবে। আর ধাতব পরিবাহী যদি বলা হয় তাহলে রূপ 1 নম্বরে আসবে। আবার বলছি, কোনো অধাতব পরিবাহী তার পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, উত্তর হিরে। কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, উত্তর হিরে। কিন্তু প্রশ্নটা যদি হয় কোন ধাতব পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, ধাতু, সেটা হবে রূপ। অধাতব বললে হিরে, রূপোর পরে তামা। ঠিক আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে নিচের চারটির কোনটি কোন পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, ওখানে একটা অপশান থাকবে হিরে, তাহলে হিরে উত্তর হবে। কিন্তু যদি প্রশ্ন করে নিচের কোন ধাতব পরিবাহীটি তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, সেখানে হিরে অপশান আছে, আবার রূপও অপশান আছে, তখন উত্তরটা হবে রূপ। এটা একটু খেয়াল রেখো। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। পরবর্তী যে ভিডিও করব সেটা তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। ধন্যবাদ।